ঠিক আছে দা ভাই। ঠিক তখনই দরজার কাছে কারোর উপস্থিতি পায় তারা। ঘুরে দেখে তাদের মা নিঃশব্দে দাঁড়িয়ে আছেন, হাতে একটা কাপড় মোড়া কিছু আছে। রায়হান উঠে বসে, বলে ওঠে, মা ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আকলিমা বেগম ধীরে ধীরে পা ফেলে ঢুকেন। হাতের পুটলি খুলে রায়হানের হাতে একটা টাকার বান্ডিল তুলে দিয়ে বলে ওঠে, এখানে 50,000 আছে বাবা, তোর খালার কাছে 40,000 পেতাম, নিয়ে এসেছি আমি, আর আমার কাছে 10,000 ছিল, সবটাই দিলাম, ধর রাখ। রায়হান বিস্ময়ে বলে ওঠে, মা তুমি তোমার শেষ সঞ্চয়টুকুও দিয়ে দিবে? আকলিমা বেগম কম্পিত কণ্ঠে বলে ওঠে, আমার টাকা দিয়ে দরকার কি বাবা, তুই যদি তোর আব্বারে এই দেনা থেকে মুক্ত করতে পারিস, এইটাই তো শান্তি আমার। টাকা থাক বা না থাক, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু তোদের আব্বাকে যদি অপমানিত হতে দেখি, সেটাই আমি সইতে পারবো না রে বাবা। আকলিমা বেগমের কণ্ঠে কান্না লুকানো। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। রায়হান আর ঋষভ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে মায়ের চলে যাওয়ার দিকে। ঘরে একটা ভারী নীরবতা নেমে আসে। ঋষভ হালকা গলায় বলে ওঠে, তাহলে এখন আর 80,000 কম থাকছে দা ভাই। দা ভাই, হ্যাঁ, 80,000 কম আছে। বাকিটার জন্য আমি সময় চেয়ে নিব, তোরা ভাবিস না, বাকিটা আমি সামলে নেব। তুমি চাইলে আমি আমার বন্ধুদের থেকেও হেল্প নিতে পারি। রায়হান হালকা হেসে বলে ওঠে, তার আপাতত কোনো দরকার হবে না মনে হয়, আমি সামলে নিতে পারবো। ঠিক আছে দা ভাই। যা এখন গিয়ে পড়তে বস, সামনে পরীক্ষা। আচ্ছা দা ভাই। ঋষভ চলে যায়। রায়হান টাকাগুলো গুছিয়ে আলমারিতে রাখে। তারপর জানালার কাছে গিয়ে দাঁড়ায়। আকাশে মেঘ করেছে, ভারী অন্ধকার জমে উঠেছে, ঠিক তার ভেতরের চাপের মতো। তবুও এই অন্ধকারে কোথাও যেন এক টুকরো আশার আলো জ্বলে উঠেছে। পরিবার যখন পাশে এসে দাঁড়ায়, তখন সবচেয়ে বড় বিপদও কিছুটা হালকা লাগে। সন্ধ্যার আলোয় ঘরটা যেন একটু বেশি নীরব, একটু বেশি শান্ত। কিছু সময় আগে মাগরিবের আজান শেষ হয়েছে। ঋষভ অয়নকে পড়াচ্ছে, খাতা কলম ছড়িয়ে রাখা টেবিলে। অয়ন খাতায় গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে বারবার কলম থেমে যাচ্ছে তার হাতে। একসময় বিরক্ত হয়ে অয়ন বলে ওঠে, স্যার, এই অঙ্কটা আবার কিভাবে করব বলেন তো? আগেই তো শিখিয়েছেন, ভুলে গেছি। ঋষভ হালকা হাসে। অয়নের চুলে হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, তোমার ভুলে যাওয়ার সীমা নেই অয়ন। কতবার করিয়েছি তোমাকে অঙ্ক, বলো তো? অয়ন মুখ টিপে হাসে। ঠিক সেই সময় নুপুরের হালকা আওয়াজ ভেসে আসে। অয়ন ঋষভ দুজনেই আওয়াজের উৎসের দিকে তাকায়। হাতে ট্রে নিয়ে ঘরে ঢুকছে অরিন। ধীরে ধীরে এগিয়ে আসছে সে। অরিনের মুখে ভেসে আছে এক ধরনের সৌম্য শান্তি। ট্রেটা টেবিলের উপর রাখে অরিন। ট্রেতে আছে 2টা সিঙ্গারা, একটা বাটিতে মিষ্টি দই, আর 1 কাপ লেবু চা, আর 1 গ্লাস পানি। অরিন ঋষভের দিকে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, চাটা অবশ্যই খাবেন, আপনার জন্য স্পেশাল লেবু চা। ঋষভ একটু অবাক সুরে বলে ওঠে, আমার জন্য স্পেশাল কেন? আমি তো আর বিশেষ কেউ না, তাই না? কে বলেছে আপনি বিশেষ কেউ না? অয়ন তো আপনার জন্য সব সময় পড়া মনে রাখে, আপনি না এলে তো পড়তেই চায় না। ঋষভ হালকা হাসে, তারপর একটু থেমে বলে ওঠে, আচ্ছা অরিন, আগামীকাল তো তোমার অ্যাডমিশন পরীক্ষা, প্রিপারেশন কেমন? ঋষভ ভাই, আমি তো আপনাকে আগেই বলেছি, এইসব আমার দ্বারা হবে না। আমি জানি আমি কোথাও টিকবো না। শেষ পর্যন্ত কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে। ঋষভ একটু গম্ভীর হয়ে বলে ওঠে, একটু মন দিয়ে পড়াশোনা করলে ঠিকই পারতে। অরিন একটু থেমে ঋষভের দিকে তাকায়, চোখে এক ধরনের অস্থিরতা। মুখটা কিছু বলতে চায়, কিন্তু ঠোঁট শব্দ খুঁজে পায় না। অরিন মনে মনে বলে ওঠে, মন দিয়ে কিভাবে পড়বো ঋষভ ভাই? আমার মন তো আপনাকে নিয়েই ব্যস্ত সব সময়। আপনার চোখে চোখ রাখলে অক্ষর পর্যন্ত ভুলে যাই। অরিনের গাল লাল হয়ে ওঠে লজ্জায়, মাথা নিচু করে ফেলে, যেন চোখে চোখ রাখতে পারছে না। ঋষভ ভ্রু কুচকিয়ে তাকায় অরিনের দিকে। তার চোখে পড়ে অরিনের স্বাভাবিক মুখ থেকে তার গাল লাল হয়ে ওঠা। ঋষভ মনে মনে বলে ওঠে, এই মেয়েটি লজ্জা পাচ্ছে, কিন্তু কেন? হঠাৎ করে অয়ন বলে ওঠে, স্যার জানেন, আপনি সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে, একটুও পড়ে না। অরিন চমকে উঠে অয়নের দিকে তাকায়, রাগে চোখ বড় বড় হয়ে যায়। অরিন রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, তোর এত কথা আসে কোথা থেকে? পড়ার সময় পড়তে হয়, কথা বলতে হয় না।
অয়ন নির্ভয়ে বলে ওঠে, আমি তো সত্যি বলছি স্যার। আমি একবার আপনাকে জিজ্ঞেস করেছিলাম তুমি না পরে ফিউচারে কি করবে, তখন আপনি বলেছেন বিয়ে করে বাচ্চা হলে বাচ্চা সামলাবো আর বসে বসে জামাই আদর খাবো। ঋষভ কেসে ওঠে, তাড়াতাড়ি ট্রে থেকে পানি তুলে পান করা শুরু করে। গলায় পানি ঢেলে নিজেকে সামলানোর চেষ্টা করে। অরিন তো লজ্জায় থ হয়ে গেছে, মুখ লাল হয়ে গেছে, মন চাচ্ছে ফ্লোর ভেঙে নিচে চলে যাক। অরিন আর দাঁড়ায় না, তাড়াতাড়ি নিজের রুমে চলে যায়। ঋষভ অরিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অরিনের লজ্জিত মুখ ঋষভের চোখ এড়ায় না, কিন্তু লজ্জা পেলে অরিনের রূপ যেন কয়েক গুণ বেড়ে যায়। হালকা হাসে ঋষভ। অয়ন বলে ওঠে, স্যার আপনি হাসছেন কেন? ঋষভ অয়নের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে। একটা কিউট পরীর কথা ভেবে হাসছিলাম। অয়ন চোখ বড় বড় করে বলে ওঠে, কিউট পরীকে? তোমাকে পরে দেখাবো, এখন পড়া কমপ্লিট করো। অয়ন মুখ ফুলিয়ে বলে ওঠে, উফ, আপনি সব সময় এমন করেন কেন? ঋষভ অয়নের মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে বলে ওঠে, আচ্ছা, এখন এইসব আমরা বাদ দিই, তোমাকেই অঙ্কটা বুঝিয়ে দিই। পড়ার টেবিলে আবার অঙ্কের খেলা শুরু হয়। পড়ার ফাঁকে ঋষভের দৃষ্টি চলে যায় অরিনের যাওয়ার পথে। তারপর আবার খাতার দিকে চোখ রাখে। ঘরের বাতাসে তখনও লেবু চায়ের গন্ধ, সদ্য লজ্জায় লাল হওয়ার মুখের উষ্ণতা, আর এক টুকরো নিরীহ অনুভব। কয়েকদিনের বিরতির পর আবার ভার্সিটির পরিচিত গেটের সামনে দাঁড়িয়ে রিমির মনে হচ্ছে যেন নতুন করে সবকিছু শুরু করছে। বাবার অসুস্থতা সাময়িকভাবে জীবনটাকে উল্টে দিয়েছিল। হাসপাতালে দৌড়ানো, মায়ের কান্না, পরিবারের সবার করুণ মুখ, পরবর্তীতে এসে বাবার দেনা, সবকিছু মিলিয়ে ঘরের বাতাসে ছিল আতঙ্ক, আর আতঙ্কের ভেতর আটকে থাকা নিঃশ্বাস। এখন একটু সবকিছু শান্ত হয়েছে, তাই আজ ভার্সিটিতে আসা। গেট পেরিয়ে মাথা নিচু করে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে রিমি। চারপাশে অনেক পরিচিত মুখ, কিন্তু কারোর দিকে না তাকিয়ে রাস্তার দিকে চোখ গেঁথে রেখেছে। তার চলাফেরায় রয়েছে একরকম ছায়ামাখা গাম্ভীর্য। ঠিক তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, এই মেয়ে শোনো। থমকে দাঁড়ায় রিমি। গলার স্বরটা চেনা চেনা মনে হলো, কিন্তু বিশ্বাস করতে মন চাচ্ছে না। আস্তে আস্তে ঘুরে তাকাতেই চোখ বিস্ফারিত হয়ে যায় রিমির। আরিয়ান, ফ্যাকাল্টির অন্যতম আলোচিত আকর্ষণীয় মুখ, যাকে নিয়ে তার নিজের অনুভূতি অন্যরকম সাড়া দেয়। আরিয়ান তখনও চোখের কোণে এক দুরন্ত আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে। আরিয়ান একটু আগে ভার্সিটি পার্কিং এরিয়ায় এসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছিল। তখন গেটের দিকে চোখ যেতেই চোখ পড়ে সেই মেয়েটি, যাকে প্লেগ্রাউন্ডে করিডরে সে দেখেছে, যার নাম সে জানে না, কিন্তু কয়েকদিন ধরেই নাম না জানা এই মেয়েটির জন্য অদ্ভুত আগ্রহ কাজ করছে। কয়েকদিন ধরে ভার্সিটিতে এসে পাচ্ছেও না মেয়েটিকে। আর চোখে পড়তে এগিয়ে এসেছে আরিয়ান। রিমি কিছুটা বিস্মিত হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে, আবার কিছুটা অস্বস্তিতেও পড়ে যায়। রিমি ধীরে বলে ওঠে, আমাকে কিছু বলবেন? আরিয়ান হালকা হেসে রিমির দিকে এগিয়ে আসে। আশেপাশে কিছু ছাত্রছাত্রী চুপ করে তাদের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ ফিসফিস করে বলে ওঠে, আরিয়ান ওই যে কার সাথে কথা বলছি। আরিয়ান নিজের মতো নির্লিপ্ত, কিন্তু আশেপাশে এক পলক তাকিয়ে আর আরিয়ানকে একটু এগিয়ে আসতে দেখে রিমির অস্বস্তি বেড়ে যায়। আরিয়ান সরাসরি রিমির চোখে চোখ রেখে বলে ওঠে, তুমি গত কয়েকদিন ভার্সিটিতে আসনি কেন? প্রশ্নটা রিমিকে একটু কাঁপিয়ে দেয়। রিমি অবাক হয়ে বলে ওঠে, আমি আসলে আমার আব্বা অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি করা হয়েছিল আব্বাকে, এই জন্য ক্লাসে আসতে পারিনি। কিন্তু আপনি কিভাবে জানলেন যে আমি ভার্সিটিতে যাইনি? আরিয়ান জবাব না দিয়ে পাল্টা বলে ওঠে, নাম কি তোমার? রিমি একটু দ্বিধায় পড়ে যায়, কিছু সময় চুপ থেকে বলে ওঠে, রিমি। ফার্স্ট ইয়ারে তাই না? জি। ডিপার্টমেন্ট? ইংলিশ। ভালো, ইংরেজি ভালো সাবজেক্ট, কিন্তু কঠিন, পারবে তো? রিমি স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে, চেষ্টা করছি, কিন্তু আপনি আমার এত ডিটেলস কেন নিচ্ছেন? আরিয়ান হালকা ঠোঁট বাঁকিয়ে হেসে বলে ওঠে, হ্যাঁ, কারণ আমার চোখ আটকে যায় কিছু নির্দিষ্ট জায়গায়, আর সেই সব কিছু ডিটেলস তো আমার প্রয়োজন হবে। রিমি এবার রীতিমতো অপ্রস্তুত। হালকা কম্পিত স্বরে বলে ওঠে, আপনি এসব কেন বলছেন? আরিয়ান একটা রহস্যময় হাসি দিয়ে একটু এগিয়ে এসে বলে ওঠে, কারণ আমি যা অনুভব করি সেটা বলতেও ভয় পাই না।
রিমি একটু সরে দাঁড়িয়ে বলে ওঠে, আমাকে ক্লাসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। একটা কথা বলি, আরিয়ানের এমন অনুমতি চাওয়ায় রিমি একটু অবাক হয়, কিন্তু সেটা প্রকাশ না করে বলে ওঠে। কি? আরিয়ান মুচকি হেসে বলে ওঠে, তোমাকে দেখে মনে হয় পৃথিবীর সরলতা এখনো শেষ হয়নি। মানে? তোমার চোখে ভয় দেখেছি, কিন্তু সাহস আছে। খুব অদ্ভুত একটা কম্বিনেশন, ইন্টারেস্টিং। রিমি মুখ ঘুরিয়ে ফেলে, বুকের ভেতর ধুকপুক করছে তার, মুখের রং লাল হয়ে উঠেছে, কিন্তু আশেপাশে সবার দিকে চোখ যেতে চোখের কোণে তীক্ষ্ণ অস্বস্তি ফুটে ওঠে। হঠাৎ ঠাট্টা ভঙ্গিতে আরিয়ান বলে ওঠে, তবে একটা জিনিস বলি, খুব বেশি সরল দেখো না, নয়তো আবার কারো একটু পাপ্পি দিতে মন চাইবে। রিমি দম বন্ধ করে তাকায় আরিয়ানের দিকে, কোনো রকমে বলে ওঠে। কি বললেন আপনি? আরিয়ান কিছুক্ষণ রিমির চোখে চোখ রাখে, তারপর হালকা একটু মুখ বাড়িয়ে ফিসফিস করে বলে ওঠে, তোমাকে পাপ্পি দিতে ইচ্ছে করছে অনেক। রিমি 2 পা পেছনে সরে যায়, কম্পিত কণ্ঠে বলে ওঠে, কি? ইয়েস, আর ইউ ম্যাড? হয়ে যাবে মেবি। রিমি আর কিছু বলে না, তার মুখে আতঙ্ক আর লজ্জা, গাল লাল হয়ে গেছে একদম। আরিয়ানের ঠোঁটে একরকম ঠোঁট বাঁকানো হাসি, তার চোখে এক ধরনের শিকারী স্থিরতা। আরিয়ানের এমন দৃষ্টিতে রিমির শরীর যেন ঠান্ডা হয়ে যায়, ভেতরটা ছ্যাদ করে ওঠে, বুক ধকধক করতে থাকে। মুখে আর কিছু না বলে দ্রুত পেছন ঘুরে চলে যায় রিমি। পেছনে দাঁড়িয়ে থাকা আরিয়ান হেসে ওঠে। মাঠে চলাচল করা অনেকেই তাদের চলাচল থামিয়ে আরিয়ানের দিকে ফিরে তাকায়, কিন্তু আরিয়ান নির্লিপ্তভাবে ফিরে যায় নিজের জায়গায়, পার্কিং এরিয়ার দিকে। নিজের আড্ডায় মেতে ওঠে আবার। রিমি ক্লাসে এসে বসেছে, কিন্তু মন যেন দূরে কোথাও। ক্লাসের পেছনের সারিতে বসে জানালার পাশে চেয়ারটায় বসে বই খুলে রাখলেও তার দৃষ্টি বাইরে। বুকের ভেতর যেন ঢাক ঢাক আওয়াজ ধরফর করছে বারবার। আরিয়ানের কথাগুলো এখনো কানে বাজছে তার, যেন এক রাশ এলোমেলো ধ্বনি মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে তার। তোমাকে পাপ্পি দিতে ইচ্ছে করছে অনেক। কথাটা যেন কানের পাশে বাজতেই আছে। এখনো লজ্জা পাচ্ছে রিমি। আজকের ঘটনার পরে আরিয়ানের প্রতি রিমির ধারণা একেবারেই ওলটপালট হয়ে গেছে। এতদিন যাকে দূর থেকে দেখেছে গম্ভীর, নিজে নিজে থাকা, লাইব্রেরিতে গিয়ে বই ঘাটাঘাটি করা, ভার্সিটির সবচেয়ে আনঅ্যাপ্রোচেবল ছেলে হিসেবে সে আজ হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে এমন একটা কথা বলল। মাথা নিচু করে নিজের হাতের দিকে তাকায় রিমি। হাত দুটো উপর দিয়ে কাঁপছে না, কিন্তু ভেতর দিয়ে কাঁপছে। রিমি মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলে, মনে মনে বলে ওঠে, উফ, ও কিভাবে এমন কথা বলল? আমি তো ভেবেছিলাম ও গম্ভীর শান্ত স্বভাবের, কিন্তু আজ তো একেবারে উল্টো। এমন আচরণ, এসব কথা, আমি তো লজ্জায় পড়ে যাচ্ছিলাম। প্লিজ আরিয়ান, এমন করেন না, এমন করে কথা বললেন না আমার সাথে। আমি এমনিতেই আপনার প্রতি দুর্বল আরিয়ান, তার উপর আপনি যদি এমন করেন আমি নিজেই ঠিক রাখবো কিভাবে? ঠিক তখনই ক্লাসে ঢোকে নিশিতা, চোখে মুখে চেনা উদ্দীপনা, কিন্তু রিমিকে দেখে একটু দাঁড়িয়ে যায়। রিমি আনমনে বাইরে তাকিয়ে আছে, যেন তার আশেপাশে কেউ নেই। নিশিতা আস্তে করে গিয়ে রিমির পাশে বসে, আস্তে করে বলে ওঠে, রিমি। রিমি কোনো সাড়া দেয় না, যেন শুনতেই পায়নি। নিশিতা একটু হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে ওঠে, এই কি রে? রিমি চমকে ওঠে, যেন হঠাৎ ঘুম ভাঙল তার। নিশিতার দিকে তাকিয়ে একটু শান্তি পায় রিমি। নিঃশ্বাস ফেলে রিমি, একটা গভীর স্বস্তির নিঃশ্বাস। তারপর বলে ওঠে, তুই কখন এলি? নিশিতা কপাল কুঁচকিয়ে বলে ওঠে, এই তো মাত্র এলাম, কিন্তু তুই এমন চমকে উঠলি কেন? তোর কি কিছু হয়েছে? রিমি কিছু বলবে, আবার থেমে যায়, চোখ এক মুহূর্ত বন্ধ করে নেয়। মনে পড়ে যায় আরিয়ানের চোখ, তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে খেলে যাওয়া হাসি, আর সেই অপ্রত্যাশিত বাক্য। পালাতে চেয়েও পালাতে পারছে না নিজের অনুভূতিগুলো থেকে। রিমি চোখ খুলে মুখে একটু হাসি ফুটিয়ে বলে ওঠে, না কিছু না, এমনি ক্লান্ত। নিশিতা একটু অবিশ্বাস নিয়ে তাকায় রিমির দিকে, কিন্তু খুব একটা জোর দেয় না। নিশিতা আস্তে করে বলে ওঠে, আচ্ছা বাদ দে, বল আঙ্কেলের অবস্থা কেমন এখন? রিমির মুখে একটু প্রশান্তির ছায়া নেমে আসে, ধীরে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, এখন অনেকটা ভালো। নিশিতা হালকা হেসে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। রিমিও হালকা হেসে মাথা নিচু করে বইয়ের পাতা উল্টাতে থাকে, যেন কথা ফুরিয়েছে, কিন্তু মনের ভেতর এখনো অনেক কথা আটকে আছে তার।
ঠিক তখনই ক্লাসরুমে টিচার প্রবেশ করেন। সবাই সোজা হয়ে বসে, গুঞ্জন থেমে যায়। টিচার লেকচার দিয়ে যাচ্ছেন একটা চ্যাপ্টারের উপর। রিমি বারবার মনোযোগী হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আজ যেন সব কিছুতেই ব্যর্থ হচ্ছে। মাথার ভেতর শুধু আরিয়ান শব্দটা ঘুরপাক খাচ্ছে। রাত অনেকটা নীরব, বাইরের গলিপথ একদম নিস্তব্ধ। মাঝে মাঝে কুকুরের ডাকে সেই নিস্তব্ধতা খানিকটা কেঁপে কেঁপে উঠছে। রনক শেখের একতলা বাড়ির ডাইনিং রুমে আলো জ্বলে আছে। হালকা উষ্ণতায় ভরা সেই আলোয় ঋষভ আর রনি এসে বসেছে রাতের খাবারের জন্য। তুলি রান্নাঘর থেকে খাবার এনে ডাইনিং টেবিলের ওপর রাখছে। সারাদিন সংসার সামলিয়ে ঘরের প্রতিটি মানুষের ছোট ছোট প্রয়োজনগুলো পূরণ করতে গিয়ে যে ক্লান্তি জমে, সেটা তার হাসি মুখ দিয়ে লুকিয়ে রাখে। রিমি নিজের রুম থেকে বেরিয়ে এসে ধীর পায়ে টেবিলে এসে বসে। সে আজ বেশ চুপচাপ, রান্নার ঘ্রাণেও যেন আজ কারো ক্ষুধা জাগছে না। আকলিমা বেগম আর রনক শেখ কিছু সময় আগে খাওয়া শেষ করে চেয়ারে বসে আছেন। তুলি সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। এমন সময় ঋষভ মাথা তুলে তুলির দিকে তাকিয়ে বলে ওঠে, ভাবি, দাভাই কই? রুমে নাকি খেতে? তুলি একটু থেমে যায়, চামচটা ভাতের প্লেটের পাশে রেখে শান্ত গলায় বলে ওঠে, তোমার দাভাই এখনো আসেনি ঋষভ? সবাই একসাথে তুলির দিকে তাকায়, চোখে বিস্ময়, কপালে কুঞ্চন। রনি ভ্রু কুঁচকিয়ে বলে ওঠে, দাভাই এখনো আসেনি, কিন্তু দাভাই তো কখনো এত রাত করে না, সন্ধ্যার পরপরই ঘরে ঢুকে যায়। তুলি একটু সময় চুপ করে থাকে, তারপর ধীর কণ্ঠে বলে ওঠে, তোমার দাভাই এখন থেকে পার্ট টাইম জব করবে, অফিস থেকে সরাসরি নতুন কাজে চলে গেছে। এই কথাটা যেন সবার বুকের ভেতর ঢুকে গিয়ে বসে। কথাটা হালকা কিন্তু ভারী হয়ে ঝুলে থাকে ঘরের বাতাসে। আকলিমা বেগম কাট কাট গলায় বলে ওঠে, হঠাৎ বাড়তি কাজ নিতে গেল কেন? এই শরীরে অত খাটুনি কিভাবে সামলাবে ও? তুলি আস্তে করে বলে ওঠে, আসলে আম্মা, দেনার সব টাকা তো এখনো পরিশোধ করা হয়নি। যাদের থেকে সময় নিয়েছে তারা তো আবার চাপ দেওয়া শুরু করবে। অফিসের বেতন যা পায় সবটাই তো সংসারে চলে যায়, কিন্তু দেনার টাকা তো জোগাড় করতে হবে। তাই বাধ্য হয়ে এই পার্ট টাইম জব নিয়েছে। সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত কাজ করবে। ঘরটা থেমে যায়, চারপাশ হঠাৎ নিঃশব্দ হয়ে পড়ে, যেন কেউ এক নিমিষে বাতাস বন্ধ করে দিয়েছে। রনক শেখের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে, মুখটা নিচু হয়ে আসে, চোখের পানিগুলো হালকা কেঁপে ওঠে। এই সংসার তো সুখেই ছিল, কিন্তু নিজের ভুলে এমন একটা ভার সংসারে এনে ফেলেছে যে আজ তার ছেলেকে রাতের পর রাত খেটে যেতে বাধ্য করছে। রনক শেখ আর এক মুহূর্ত বসে থাকতে পারে না। ধীরে ধীরে চেয়ার থেকে উঠে মাথা নিচু করে চলে যায় নিজের রুমের দিকে। কেউ কিচ্ছু বলে না, যেন সকলেই বুঝে গেছে কোনো শব্দ এখন অপ্রয়োজনীয়। ঋষভ খাবার না ছুঁয়ে উঠে দাঁড়ায়। তুলি চমকে ওঠে। রনি আর রিমি দুজনেই ঋষভের দিকে তাকায়। তুলি বলে ওঠে, ঋষভ, খাবার না খেয়ে উঠলে কেন? ঋষভ মাথা না তুলে শূন্য কণ্ঠে বলে ওঠে, খেতে ভালো লাগছে না ভাবি, রুমে গেলাম আমি। ঋষভ রুমের দিকে হাঁটা দেয়। তুলি পেছন থেকে করুণ কণ্ঠে বলে ওঠে, ঋষভ, শোনো ভাই আমার, একটু খেয়ে যাও। আমি আমি তোমার প্রিয় সবজি রান্না করেছি আজ। ঋষভ ঋষভ ফিরে তাকায় না, সে নিঃশব্দ পায়ে নিজের রুমে চলে যায়। দরজাটা আস্তে করে বন্ধ করে দেয়। রনি আর রিমি দুজনেই গা ঝিমিয়ে বসে আছে। আকলিমা বেগম চোখের কোণ মুছতে মুছতে চুপচাপ নিজের ঘরের দিকে পা বাড়ায়। তুলি রিমি রনির দিকে তাকিয়ে জোর গলায় বলে ওঠে, শোনো, তোমরা দুজন না খেয়ে উঠবে না, অল্প হলেও খাবে এখন, বুঝেছো? রনি চোখ নামিয়ে ফেলে। রিমি আস্তে করে বলে ওঠে, ভাবি, খাবার কিভাবে গলা দিয়ে নামবে বলো তো? দাভাইয়ের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। এত কষ্ট করেছে দাভাই, অথচ আমরা তাকে সেরকম কোনো সাহায্যই করতে পারছি না। নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তুলি আস্তে করে রিমির দিকে এগিয়ে আসে। রিমির মাথায় হাত রেখে বলে ওঠে, তোমরা তোমাদের দাদা ভাইয়ের পাশে থাকলেই তোমাদের দাদা ভাই সাহস পাবে। শুধু খাবার না খাওয়াটাই কোনো সমাধান না। তোমাদের হাসি মুখ, সামান্য কথা তোমাদের দাদা ভাইয়ের অনেক বড় শক্তি হয়ে দাঁড়াবে। বরং তোমরা যদি না খেয়ে থাকো তাহলে সে কষ্ট পাবে। রিমি আর রনি আর কোনো বাক্য ব্যয় না করে ছোট ছোট লোকমায় খাওয়া শেষ করে নিজেদের রুমে চলে যায়। তুলি টেবিল পরিষ্কার করতে থাকে। হঠাৎ চোখ চলে যায় দেওয়াল ঘড়ির দিকে। সময় 10টা ছুঁই ছুঁই। তুলির কপালে ভাঁজ পড়ে, বুকের ভেতর হাহাকার করে ওঠে। যে মানুষটা 9টার ভেতর খাওয়া শেষ করে ফেলে, আজ সে এখনো ফিরল না। কষ্ট করে যাচ্ছে, দুপুরে কি খেয়েছে কে জানে। তুলির চোখে পানি এসে ভিড় করে। তাড়াতাড়ি হাতের পেছন দিয়ে পানিটুকু মুছে ফেলে তুলি।
যেন কেউ দেখে না ফেলে। একটা দীর্ঘশ্বাস টেনে নেয় তুলি। বুকের ভেতর একটা চাপা ভার, একটা শব্দহীন অনুযোগ। তারপর ধীরে ধীরে নিজের রুমের দিকে চলে যায়। রুমের হালকা আলোয় জানালার পাশে বসে। আকাশে হালকা মেঘ করেছে। আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে নিজের প্রাণপ্রিয় স্বামীর জন্য। রাত 10:30। বাইরের গলিপথ তখনও নিস্তব্ধ। একটানা নীরবতা ভেদ করে ঘরের কলিং বেল বেজে ওঠে। যেন এক যন্ত্রণা ভেদ করে আসা স্বস্তির ডাক। তুলি চমকে ওঠে। বুকের ভেতর ধুকধুক করতে থাকা অস্থিরতা হঠাৎই যেন ছুটে আসে দরজার দিকে। সে যেন এই শব্দটার অপেক্ষায় বসেছিল। তড়িঘড়ি করে দরজার দিকে এগিয়ে যায় তুলি। দরজার কপাট খুলতেই চোখে পড়ে রায়হানের মুখ। রায়হানের চোখে মুখে ক্লান্তির ছাপ। শরীর জুড়ে দিনভর শ্রমের দগদগে সাক্ষ্য, অর্থাৎ পুরো শরীর ঘর্মাক্ত। শ্যামবর্ণের পুরুষটিকে বড্ড তামাটে বনে লাগছে। তুলির চোখ অজান্তেই পানি চলে আসে। এমন নয় যে রায়হান আজ প্রথম পরিশ্রম করেছে, কিন্তু বিয়ের পর এই প্রথম কাজের জন্য এত রাত করে বাড়ি ফেরা, তার অতিরিক্ত পরিশ্রমের বোঝা বহন করা। রায়হান হালকা হেসে তুলির কপালে একটা চুমু এঁকে দেয়। মৃদু, নিঃশব্দ, ক্লান্ত ভালোবাসায় ভরা। তুলি আর নিজেকে সামলিয়ে রাখতে পারে না। দুহাতে জড়িয়ে ধরে রায়হানকে। বুকের ভেতর জমে থাকা শত কষ্ট এক ঝটকায় যেন বেরিয়ে আসে। রায়হান একটু হেসে বলে ওঠে, তুলি, আমি ঘামে একদম ভিজে আছি, জামা নষ্ট হয়ে যাবে তোমার। তুলি গলায় কান্না চেপে বলে ওঠে, হোক নষ্ট, জামা তো আবার ধুয়ে দেয়া যাবে, কিন্তু তুমি যে এত কষ্ট করছো সেটা আমি সহ্য করতে পারছি না রায়হান। এই ঘামে আমার স্বামীর শ্রম আর ত্যাগ মিশে আছে। আমার কাছে এই ঘাম মুক্তার চেয়েও দামি। রায়হান আলতো করে হাত রাখে তুলির পিঠে। তুলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, তুলি জান, আমার মাঝের রুমে এইভাবে থাকলে কেউ এসে দেখে ফেললে কি ভাববে বলো তো? তুলি হঠাৎ যেন ফিরে আসে বাস্তবতায়। দ্রুত সরে আসে রায়হানের বুক থেকে। মাথা নিচু করে বলে ওঠে, চলো তাড়াতাড়ি ভেতরে আসো, ফ্রেশ হয়ে নাও। রায়হান ঘরের চৌকাঠ পেরিয়ে ভেতরে এসে জুতা খুলতে শুরু করে। ঠিক তখনই আকলিমা বেগম ঘর থেকে বেরিয়ে আসে। রায়হান জুতা খুলে উঠে দাঁড়াতেই মাকে দেখে বলে ওঠে, মা তুমি এখনো ঘুমাওনি? আমি তোমাদের বারবার বলি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা, এত রাত করে ঘুমালে শরীর খারাপ হয়। আব্বা ঘুমিয়েছেন? আকলিমা বেগম ছেলের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে ওঠে, যে ছেলে সংসার দেনা ঘাড়ে চাপিয়ে নিয়ে নিজের শরীরের তোয়াক্কা না করে কাজ করে যাচ্ছে দিনে রাত, সে ঘর না ফেরা পর্যন্ত কি চোখে ঘুম আসে? রায়হান এগিয়ে এসে মায়ের হাত ধরে হাতের উপর চুমু খেয়ে বলে ওঠে, মা এইভাবে বলো না, তোমরা আছো বলেই তো আমি সাহস পাই। আমি শুধু চাই তোমাদের মুখে হাসি দেখতে। এই শান্তিটুকু শুধু আমাকে দাও, বাকি সব আমি ম্যানেজ করে নিব। আকলিমা বেগম রায়হানের মুখে হাত রেখে স্নেহভরা কণ্ঠে বলে ওঠে, যা বাবা, হাত মুখ ধুয়ে খেয়ে নে। আর হ্যাঁ, ঋষভকেও ডেকে নিস, ও খায়নি। রায়হান ভ্রু কুচকিয়ে বলে ওঠে, ঋষভ খাইনি মানে? ও তো সময় মতো খায় সব সময়, আজ কি হলো? তুলি পেছন থেকে এগিয়ে এসে বলে ওঠে, দা ভাইয়ের বাড়তি কাজের কথা শুনে ঋষভের গলা দিয়ে খাবার নামেনি। অনেকবার ডাকলাম কিন্তু খেলো না সে। রায়হান হালকা হাসে। ভাই বোনের এমন ভালোবাসা তার বুক ভরিয়ে তোলে। একটু চুপ থেকে রায়হান বলে ওঠে, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো, ঋষভকে আমি ডেকে নিয়ে আসছি। তুলি মাথা নাড়িয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে। তুলি রান্নাঘরের দিকে চলে যায় আর রায়হান ঢুকে পড়ে নিজের ঘরে। বিছানায় গুছিয়ে রাখা লুঙ্গি গামছার দিকে তাকিয়ে ক্লান্ত চোখে একটুখানি হাসে সে। এই ছোট ছোট যত্নগুলোই যেন ঘরে ফেরার শান্তিটুকু লুকিয়ে থাকে। গামছা লুঙ্গি হাতে নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায় রায়হান। ঘরের বাতাসে তখনও একটা নিঃশব্দ ভার জমে থাকে, কিন্তু সেই নীরবতার ভেতরেও তুলির ভালোবাসা, মা বাবার স্নেহ, ভাই বোনের মায়া মিশে এক আলোক ছায়ার মতো ঘুরপাক খাচ্ছে। লাইব্রেরির বাতাসে আজ এক অদ্ভুত নিস্তব্ধতা। বড় বড় তাকগুলো যেন মৌন পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। রিমি লাইব্রেরির এক সারির মাঝখানে দাঁড়িয়ে বই খুঁজছে। নিঃশব্দে ধাপে ধাপে পা ফেলে কাচের ফ্রেমে ঘেরা তাকের সামনে দাঁড়িয়ে থাকা রিমির মুখে ধৈর্য ও মনোযোগের ছাপ। মাঝে মাঝে ঠোঁট কামড়িয়ে চোখ বোলাচ্ছে বইয়ের তাকে। হঠাৎ রিমির মনের মধ্যে অস্বস্তি খেলে যায়। তার মনে হচ্ছে তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। বুকের ভেতর ধক করে ওঠে রিমির। ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই চমকে ওঠে রিমি। বুকের গভীরে যেন একটা ঝাঁকি খেয়ে ওঠে তার। আরিয়ান তার সামনে দাঁড়িয়ে হালকা হেসে তার দিকে তাকিয়ে আছে আরিয়ান, কিন্তু রিমির বুকের ভেতর যেন কেঁপে ওঠে।
এত কাছে এত চুপি চুপি কেউ দাঁড়িয়ে থাকতে পারে, এই ভেবে শরীর শিউরে উঠছে রিমির। রিমি ভয় ও অবাক মেশানো কণ্ঠে বলে ওঠে, আপনি? আরিয়ান ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলে ওঠে, ভয় পেয়েছো? রিমি একটু ধাতস্থ হয়ে বলে ওঠে, হুট করে এভাবে পিছনে এসে দাঁড়ালে তো ভয় পাওয়ারই কথা। আরিয়ান মাথা নেড়ে বলে ওঠে, তাও ঠিক। রিমি চোখ কুচকিয়ে বলে ওঠে, আপনি এখানে কি করছেন? আমি লাইব্রেরিতে নিয়মিত আসি, এই লাইব্রেরি আমার প্রিয় জায়গাগুলোর মাঝে একটা। আজ এসেই তোমাকে দেখলাম, তাই একটু কথা বলতে আসলাম। ও আচ্ছা। দুজনেই চুপ করে আছে। আরিয়ান রিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার দৃষ্টি যেন রিমির সমস্ত শরীর ঘেটে ফেলছে। রিমির পরনে আছে একটা হালকা গোলাপি রঙের থ্রিপিস, সাদামাটা অথচ মার্জিত। বুকের ওপর ওড়না গোছানো, খুলে রাখা চুলগুলো কোমর ছুঁয়ে আরও নিচে নেমে গেছে। দুই তাকের মাঝে থাকায় মৃদু আলোয় যেন রিমির দুধ ফর্সা গায়ের রং ঝলকে উঠছে। আরিয়ান তাকিয়ে থাকে। রিমির গাল, চোখ, নাক, ঠোঁট সবকিছু ধীরে ধীরে মস্তিষ্কে গেঁথে নিচ্ছে সে। আরিয়ানের এমন দৃষ্টিতে রিমির সমস্ত শরীর শিউরে ওঠে। রিমি আস্তে করে বলে ওঠে, আমার কাজ শেষ, আমাকে ক্লাসে যেতে হবে। রিমি পা বাড়াতে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। আরিয়ান রিমির হাত চেপে ধরে পাশে থাকা বইয়ের তাকের সাথে মিশিয়ে দেয়। রিমির পিঠ বইয়ের তাকের সাথে লেগে যায়। রিমি কেঁপে ওঠে। এর আগে বাপ ভাই বাদে কোনো পুরুষ তাকে স্পর্শ করেনি। চোখ বড় হয়ে যায় রিমির। বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। রিমি হাত ছাড়ানোর চেষ্টা করতেই আরিয়ান ধীরে ধীরে তার হাত ছেড়ে দেয়। আরিয়ান হালকা ঝুঁকে বলে ওঠে, রিমি। রিমি তাকায় না। সে বইয়ের তাকে ঠেস দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে, শরীর জড়সড় করে রেখেছে। আরিয়ান আবার বলে ওঠে, হ্যাঁ রিমি, আমার দিকে তাকাও প্লিজ। রিমি জড়সড় কণ্ঠে বলে ওঠে, কেন এমন করছেন? আমাকে যেতে দিন প্লিজ। দেব, অবশ্যই যেতে দেব, কিন্তু আমার দিকে তাকাও বেবি, আমার কিছু কথা বলার আছে তোমাকে। রিমি মাথা নিচু করে বলে ওঠে, দেখুন, এটা লাইব্রেরি, আর এমন জায়গায় আপনি আমাকে নিয়ে দাঁড়িয়ে আছেন, যদি কেউ দেখে ফেলে খুব খারাপ ভাববে আমাদের। আরিয়ান শান্ত গলায় বলে ওঠে, লাইব্রেরি এখন একদম ফাঁকা, কেউ নেই। তুমি যদি না তাকাও আমি তোমাকে কথা বলবো না, আর যতক্ষণ আমি কথাগুলো তোমাকে বলতে পারবো না ততক্ষণ আমিও তোমাকে যেতে দেব না। এখন তুমি ঠিক করো, এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি আমার দিকে তাকিয়ে আমার কথাগুলো শুনবে? রিমি ধীরে ধীরে মুখ তুলে চোখ তুলে চেয়ে থাকে আরিয়ানের দিকে। রিমি চোখে এক অজানা ভয়, লজ্জা, কৌতূহল খেলা করছে। আরিয়ান মৃদু হেসে বলে ওঠে, তোমার এই ভয় পাওয়ার রূপটা অদ্ভুত সুন্দর রিমি। রিমি হালকা কম্পিত কণ্ঠে বলে ওঠে, দেখুন, যা বলার তাড়াতাড়ি বলুন, আমাকে ক্লাসে যেতে হবে। আরিয়ান একটু সময় নিয়ে একবার চোখ বন্ধ করে আবার রিমির চোখে চোখ রেখে বলে ওঠে, রিমি, আমি কখনো কোনো মেয়েকে নিয়ে ভাবিনি, সত্যি বলছি, কোনো মেয়ের দিকে সেরকমভাবে তাকানো হয়নি, কিন্তু তোমার ক্ষেত্রে সব কিছু ব্যতিক্রম হয়েছে আমার সাথে। তোমাকে প্রথম দেখেছি এই লাইব্রেরিতেই, তখন আমি তোমার মুখ দেখিনি, সেরকম তোমায় নিয়ে কিছু ভাবিও না, আমার আসেও নি, সেরকম কিছু ভাবনাও আসেনি, কিন্তু পরবর্তীতে প্লেগ্রাউন্ডে তোমার মুখদর্শন হলো আমার কাছে, তারপর করিডোরে, একদিন পার্কিং এরিয়ার সামনে রোডে, আমার ঘুম হারাম হয়ে গিয়েছে রিমি। তোমাকে না দেখলে আমার অবস্থা অস্থির লাগে। তুমি কিছুদিন ভার্সিটিতে আসোনি, আমি প্রতিদিন তোমাকে খুঁজেছি। এই কদিন আমার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল, ঘুম খাওয়া সব হারাম হয়ে গিয়েছিল তোমার জন্য। আমি জানি না এটা ভালোবাসা কিনা, কিন্তু আমি জানি আমার তোমাকে লাগবে, আমার তোমাকেই চাই, খুব প্রয়োজন তোমাকে। রিমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চোখের পাতা ভিজে আসে তার। বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তেই থাকে রিমির। এতদিন যে অনুভূতিটা বুকের গভীরে চেপে রেখেছিল, আজ সেই মানুষটা এমন কথা বলছে। আরিয়ান আবারও ধীরে ধীরে বলে ওঠে, রিমি, আমি জানি না তুমি কি ভাবো আমার সম্পর্কে, কিন্তু আমি শুধু জানি আমার তোমাকে দরকার। তুমি কি হবে আমার? রিমি ঠোঁট কাঁপছে, চোখের কোণে জল জমেছে, কিন্তু আনন্দের। এই আবেগাপ্লুত মুহূর্তেও ভেতরে এক কঠিন বাস্তবতা তাকে টেনে ধরে। তাই রিমি হেসে উঠে হ্যাঁ বলার মুহূর্তেই থেমে যায়। মাথা নিচু করে বলে ওঠে, সম্ভব না আরিয়ান। আরিয়ান হতাশ কণ্ঠে বলে ওঠে, কেন রিমি, আমি কি এতটাই খারাপ? রিমি চোখের পানি লুকিয়ে বলে ওঠে, আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না আরিয়ান।
আরিয়ান তাড়াতাড়ি বলে ওঠে, রিমি, আমার যতটুকু জানার দরকার ছিল আমি জেনেছি, বাকি আর কিচ্ছু আমার দরকার নেই। রিমি জোর গলায় বলে ওঠে, দরকার আছে আরিয়ান। আমাদের জীবনগুলো সিনেমার মতো নয়। আপনি হয়তো নিজের মতো করে ভাবছেন সব কিছু, কিন্তু সব কিছু এত সহজ নয়। বাস্তবতা খুবই জটিল। রিমির তার হাতের বইগুলো বুকের কাছে চেপে ধরে চলে যায়। আরিয়ান পেছন থেকে বলে ওঠে, রিমি, আমার কথাটা শোনো রিমি। হ্যাঁ রিমি। রিমি থামে না, তাকায়ও না আরিয়ানের দিকে, চলে যায় লাইব্রেরির দরজা দিয়ে বেরিয়ে। তার চুল উঠতে থাকে হাওয়ায়। রিমির প্রতিটা ধাপ এক একটা প্রমাণ। সে নিজেকে সামলে নিচ্ছে খুব করে। আরিয়ান থমকে দাঁড়িয়ে আছে। তার মুখের সেই আত্মবিশ্বাস ভঙ্গিটা যেন হঠাৎ করেই হারিয়ে গেছে। আরিয়ানের কাছে পুরো পৃথিবীটা যেন ভারী হয়ে আসে। সে ভাবেনি রিমি তাকে এইভাবে ফিরিয়ে দিবে। আরিয়ানের বুকের ভেতর কেমন একটা ঝাঁঝালো ব্যথা বাজতে থাকে। আরিয়ান পুরো একা দাঁড়িয়ে আছে লাইব্রেরিতে। ধীরে ধীরে চোখ লাল হয়ে আসছে তার। সময় এক নীরব যাত্রী। সে কোনো গল্প শোনে না, কারোর কান্নায় থেমে যায় না, কারোর ক্লান্তি দেখেও থেমে যায় না। ঠিক সময়ের মতো করেই দিন এগিয়ে চলে। মানুষ তার মধ্যে বয়ে চলা ভালোবাসা, কষ্ট, সংগ্রাম আর পাওয়া না পাওয়ার হিসেব কষতে থাকে। রায়হানের জীবন এক রুটিন মাফিক হয়ে গেছে। সকালে বেরিয়ে সারাদিন অফিসের দায়িত্ব শেষ করে সন্ধেই আর এক কাজের জন্য ছুটে যাওয়া, তারপর বাড়ি ফেরা রাত 10:30 কিংবা তারও পরে। প্রতিদিন এই নিয়ম মেনে চলে রায়হান। চোখের নিচে কালি জমে, ক্লান্ত শরীর ভেঙে পড়ে। তবুও সে থেমে থাকে না, কারণ রায়হানের মনে গেঁথে আছে এই সংসারটা তার। এই দেনা, এই দায়িত্ব, এই মানুষগুলো তার আপন। বাবা যে ঋণের বোঝায় মাথা নিচু করে ফেলেছিলেন, সেই ঋণ পরিশোধের জন্য ছেলের এক নিঃশব্দ লড়াই চলছে। আর এই লড়াইয়ে রায়হানের সব থেকে নীরব সহযাত্রী তুলি। তুলির হাতে সংসার, রান্নাঘর, পুরনো দেওয়ালের ভাঁজে জমে থাকা সংসারের প্রতিটি প্রয়োজন। তুলি রায়হানের শক্তি, আর নিজেকে নিজেই বুঝিয়ে শান্ত রাখার মেশিন। কখন রায়হান ফিরবে, কি খাবে, কি বলবে, রায়হানের বলার আগেই তুলি সবটা বুঝে ফেলে। মাঝে মাঝে শাশুড়ির কঠিন কথায় গলা আটকে আসে তুলির, কিন্তু সে কাউকে কিচ্ছু বলে না, নিজের মতো করে সংসারে হাল ধরে রাখে। ঋষভ এখন অনেক বেশি পরিণত। দা ভাইয়ের ক্লান্ত মুখটা তার মনে দাগ কাটে। 2টা নতুন টিউশন নিয়েছে ঋষভ। ভার্সিটি ক্লাসের পর দৌড়াতে হয় পড়াতে, বাড়ি ফিরতে হয় ক্লান্ত শরীরে। পড়াশোনার চাপ, পরীক্ষা এগিয়ে আসা, সব মিলিয়ে সময়টা কঠিন। কিন্তু কঠিন সময়ে মন তো আর থেমে থাকে না। ঋষভের মন চুপি চুপি ভাসছে অরিন নামের নদীতে। অয়নকে পড়াতে গেলেই চোখ অটোমেটিকভাবে অরিনকে খুঁজে বেড়ায়। ঋষভ নিজেকে বোঝাতে চাচ্ছে, এমন অনুভূতি প্রশ্রয় দিতে চাচ্ছে না, কিন্তু ব্যর্থ হচ্ছে ঋষভ। অরিন প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছে। ঋষভকে বলছিল আর হাসছিল। সেই হাসিতে যেন হারিয়ে গেছিল ঋষভ। অরিনের মুখটা মনে আসতে হৃদয়ের কোথাও যেন কাঁপন ধরে যায় ঋষভের। ঋষভ জানে না সে অরিনকে ভালোবাসে কিনা, কিন্তু সে জানে অরিনকে একদিন না দেখলে তার দিনটা অপূর্ণ থেকে যায়। রনি নিজের মতো করে দা ভাইয়ের পাশে দাঁড়াতে চায়। আরও একটা নতুন টিউশনি জুটিয়ে নিয়েছে সে, যার জন্য আড্ডা কমে এসেছে। বন্ধু বান্ধবের হাসি ঠাট্টাতে সময় কম হয়ে গেছে। কখনো বিরক্ত লাগে, কখনো একা লাগে, তাও মন শক্ত রাখে রনি। রনির মনের ভেতর আরেকটা যুদ্ধ চলছে, লিমাকে খুঁজে পাওয়া। তার মিস অ্যাকোরিয়াম ওয়ালি, যার মুখের দিকে তাকিয়ে রনি এক অদ্ভুত জগতে হারিয়ে গিয়েছিল। সেই বাস স্টপ, সেই মাঠ, সব জায়গায় ঘোরাঘুরি করে লিমাকে খুঁজেছে রনি, কিন্তু পায়নি। টেইলরের কাছে থেকে পাওয়া মোবাইল নাম্বার বন্ধ, ঠিকানা তাদের কাছে নেই। রনি মাঝে মাঝে সিগারেটের প্যাকেট খালি করে ফেলে লিমাকে খুঁজতে খুঁজতে। খোঁজার যুদ্ধে তার হৃদয় ভেঙে যেতে বসেছে, কিন্তু রনি থেমে থাকে না। রিমি দা ভাইয়ের কথা মাথায় রেখে সে নিজের সময় বেঁধে রাখে। টিউশন আর বাড়াতে চায়নি, কারণ সন্ধ্যের পর বাহিরে থাকায় তার দা ভাইয়ের নিষেধ আছে। রিমি নিজের খরচ বাঁচিয়ে টাকা জমায়, যেন জমানো টাকা তুলে দিতে পারে সংসারের দিকে। কিন্তু আরিয়ান তার কাছে নাছোড় বান্দা। প্রতিদিন রিমির কাছে পৌঁছে যায় সে, কখনো করিডোর, কখনো রাস্তায়, কখনো ভার্সিটি মাঠে, কখনো লাইব্রেরিতে। রিমি তাকে ফিরিয়ে দেয় বারবার। কেন? রিমি কি তাকে ভালোবাসে না? বাসে তো অবশ্যই, কিন্তু বাস্তবতা বড্ড নিষ্ঠুর। রিমি জানে আরিয়ান ধনী পরিবারের ছেলে, বিলাসবহুল জীবনযাপন করে সে। সেখানে তার মতো মধ্যবিত্ত ঘরের মেয়ের অবস্থান নেই। কিন্তু রিমির কষ্ট হয়। ভালোবাসার মানুষকে এভাবে রোজ রোজ ফিরিয়ে দিতে কষ্ট হয় রিমির। রাতে ঘুম আসে না, বালিশে মুখ লুকিয়ে কান্না করে রিমি।
রুহি সবসময় নিজের জগতে ব্যস্ত। এইচএসসি পরীক্ষার আর মাত্র 2 দিন বাকি। তার চোখে এখন কেবল একটা মাত্র স্বপ্ন, সাদা অ্যাপ্রন, স্টেথোস্কোপ আর গর্বিত দা ভাইয়ের মুখ। রুহি জানে মেডিকেলে চান্স পেতে হলে এইচএসসি ভালো রেজাল্ট ছাড়া আর কোনো পথ নেই। সকাল থেকে রাত একটা বই থেকে আরেকটা বই। একটি সংসারের চাকা এভাবেই ঘুরছে, কারো চোখে ক্লান্তি, কারো মনে প্রেম, কারো সামনে পরীক্ষার চাপ, কারো হৃদয়ে হারিয়ে যাওয়া একটি মুখ। তবুও সবাই একই ছাদের নিচে নিজের মতো করে লড়াই করে যাচ্ছে। ধুলোবালি জমে উঠেছে, কিন্তু সেই ধুলোতে আঁকা হচ্ছে এক এক করে জীবনের প্রতিটি অধ্যায়। আজ রুহির জীবনে একটি বড় দিন, এইচএসসির প্রথম পরীক্ষা। ঘড়ির কাঁটায় তখনও 6 পৌঁছায়নি, অথচ রুহির ঘুম ভেঙেছে তার আগে। ভেতরে অজানা এক ভয়, উৎকণ্ঠা, উত্তেজনায় চোখে আর ঘুম আসেনি রুহির। ধীরে ধীরে উঠে দাঁড়ায় রুহি। বারান্দায় গিয়ে ভোরের কোমল ঠান্ডা আবহাওয়ায় জোরে নিঃশ্বাস টেনে নেয়। চারিদিকে স্নিগ্ধ ভোরের আলো, অথচ রুহির হৃদয়ের মাঝে ছড়িয়ে আছে অজানা কুয়াশা। রিমির ঘুম ভাঙে আচমকা। হালকা চোখ কচলে পাশে ফিরে দেখে রুহি বিছানায় নেই। রিমি তাকায় পড়ার টেবিলের দিকে, সেখানেও নেই রুহি। মেয়েটা তো সাধারণত ভোরে উঠে বইয়ের সামনে বসে পড়ে, আজ কোথায় গেল? রিমি কাঁথা সরিয়ে উঠে দাঁড়ায়, হালকা ধীর পায়ে এগিয়ে যায় বারান্দার দিকে। দেখে রুহি নিঃশব্দে দাঁড়িয়ে আছে বারান্দার গ্রিল ধরে, চোখ স্থির আকাশের দিকে। রিমি চুপচাপ পাশে গিয়ে দাঁড়ায় রুহির। কিছুক্ষণ চুপ হয়ে থাকে দুজনেই। তারপর রিমি নরম গলায় বলে ওঠে, রুহি, এত ভোরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? রুহি এক পলক তাকায় রিমির দিকে, তারপর আবার আকাশের দিকে তাকায়। রিমি আবার বলে ওঠে, টেনশন হচ্ছে? রুহি আস্তে করে বলে ওঠে, জানি না আপু, মাথা কেমন গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সব ভুলে যাচ্ছে, যেন কিছুই পারবো না, যদি খারাপ হয়। রিমি একটু হেসে বলে ওঠে, তুই তো মাথার দিকে দিয়ে বুলেট, তোকে দেখলেই আমি নিজেই ভয় পাই। তুই এত ভালো কিভাবে পড়িস? আপু, তুমি হাসছো ঠিকই, কিন্তু আমি জানি না পারবো কিনা। টেনশনে বুক ধরফর করছে। রিমি রুহির মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলে ওঠে, শোন রুহি, ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভয় যদি তোর কনফিডেন্টকে গ্রাস করে নেয় তাহলে কিন্তু সমস্যা। তুই যে পরিশ্রম করেছিস সেই পরিশ্রম আল্লাহর রহমতে কখনোই বৃথা যেতে পারে না। দাভাই সব সময় বলে, পরিশ্রম কখনোই মিথ্যা হয় না, আর যদি কখনো হয় তাহলে সেটা কল্যাণকর ছিল না, তাই আল্লাহর সরিয়ে নিয়েছেন। ভয় পাওয়ার কিছু নেই, দেখিস আল্লাহর রহমত করলে তোর পরীক্ষা খুব ভালো হবে। রুহি তাকায় রিমির দিকে। রিমির মিষ্টি হাসি দেখে রুহির মন ভালো লাগায় ভরে ওঠে। সময় মতো রুহি একদম রেডি হয়ে বেরিয়ে আসে নিজের রুম থেকে। পরিপাটি কলেজ ইউনিফর্ম, চোখে চিন্তা, মনে ভয়। হাতের কাঁপুনিও যেন লুকানো যাচ্ছে না। মাঝের রুমে আসতেই দেখে পুরো পরিবার সেখানে। রুহি সবার দিকে একবার করে চোখ বুলিয়ে নেয়। রায়হান সোফায় বসে পেপার পড়ছিল। রুহিকে দেখে হাসি মুখে বলে ওঠে, আমার মিষ্টি পাখি, আমার কাছে আসো। রুহি ছুটে গিয়ে দাভাইয়ের পাশে বসে পড়ে, জড়িয়ে ধরে দাভাইকে। রায়হানও তার আদুরে বোনকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভয় পাচ্ছ? দাভাই, এই পরীক্ষায় যদি ভালো না করি তাহলে মেডিকেলে হবে না কোনোভাবেই। রায়হান হালকা হেসে বলে ওঠে, কে বলেছে তুমি ভালো করবে না? তুমি আমাদের সব ভাই বোনের মাঝে সব থেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তোমার পড়ার ধৈর্য, একাগ্রতা, মনোযোগ সবকিছু একজন মেধাবী স্টুডেন্ট হওয়ার যোগ্যতা রাখে। রুহির চোখ একটু ছলছল করে ওঠে, তারপর বলে ওঠে, তুমি কি সত্যিই বিশ্বাস করো আমি পারবো? রায়হান মৃদু হেসে রুহির কপালে একটা চুমু দিয়ে বলে ওঠে, শুধু নিজের উপর বিশ্বাস রাখো। আমি চোখ বন্ধ করেও বিশ্বাস করি ইনশাআল্লাহ আমার মিষ্টি পাখি আজ হলে গিয়ে এমন দারুণ পরীক্ষা দিবে, ফিরে এসে আমাকে জড়িয়ে ধরবে আর বলবে, দা ভাই আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। রুহি আবারও রায়হানকে জড়িয়ে ধরে। রায়হান রুহির মাথায় হাত বুলিয়ে দেয়। রায়হান তুলির দিকে তাকিয়ে বলে ওঠে, তুলি খাবারটা দাও তো, আমি আমার মিষ্টি পাখিকে নিজের হাতে খাইয়ে দেই। তুলি নীরবে হেসে প্লেট এগিয়ে দেয়। রায়হান নিজের হাতে রুহিকে খাবার খাইয়ে দেয়। রুহি দাভাইয়ের হাতে নীরবে খাবার খেয়ে নেয়, কিন্তু ভেতরে তার উত্তাল ঢেউ বয়ে চলে। খাওয়া শেষ হলে রায়হান রনির দিকে তাকিয়ে বলে ওঠে, তুই সাবধানে নিয়ে যাবি ওকে। ঋষভের ভার্সিটিতে গুরুত্বপূর্ণ দরকার আছে, আর আমারও খুব জরুরি কাজ আছে, না হলে আমি বা ঋষভ নিয়ে যেতাম। একটা দেনার টাকা আজ পরিশোধ করা লাগবে, পাশাপাশি অফিস আছে। তুই রুহিকে একদম হলে ঢুকিয়ে তারপর তোর কাজে যাবি।
রনি মাথা নেড়ে বলে ওঠে। ঠিক আছে দা ভাই, তুমি চিন্তা করো না। রুহি বাবা মা ভাই বোন সবার থেকে দোয়া নিয়ে কম্পিত বুকে বেরিয়ে পড়ে রনির সাথে। গেট পার হওয়ার আগে পেছনে তাকায় রুহি। সবাই তাকিয়ে আছে তার দিকে। রুহির দৃষ্টি চলে যায় তার দা ভাইয়ের দিকে। রায়হানের চোখে সেই চিরপরিচিত সাহসী হাসি। রুহির মনে হয় আজ সে একা যাচ্ছে না, সে তার পরিবারের দোয়া, দা ভাইয়ের বিশ্বাস আর সবার ভালোবাসা নিয়ে কেন্দ্রে প্রবেশ করবে। পরীক্ষা শুরু হতে আর মাত্র কিছু সময় বাকি। পরীক্ষা কেন্দ্রের গেট পেরিয়ে রুহি এখন একা, কিন্তু মন থেকে নয়, কারণ তার সাথে আছে দা ভাইয়ের সাহস আর পরিবারের নিরন্তর দোয়া। গেটের বাইরে এখনো দাঁড়িয়ে আছে রনি, চোখে একটা চাপা প্রশান্তি, কিন্তু মুখে চিন্তার রেখা। সারা রাস্তা ছোট বোনটাকে সাহস দিয়েছে সে। গেটের ভেতরের দিকে আর রুহিকে দেখা যাচ্ছে না, হয়তো হলে চলে গেছে সে। গেটের বাহিরে এখন অভিভাবকদের ভিড়ে মুখর। সবাই নিজেদের মতো করে শেষবারের মতো উৎসাহ দিচ্ছে শিক্ষার্থীর সন্তানকে। রনি একটু পেছনে এসে রাস্তার ধারে বড় গাছের নিচে দাঁড়ায়। হঠাৎ পকেটে থাকা ফোন কাঁপতে থাকে রনির। রনি ফোন বের করে দেখে তার দা ভাই কল করেছে। রনি দ্রুত রিসিভ করে বলে ওঠে, হ্যালো দা ভাই। ফোনের ওপাশ থেকে রায়হান বলে ওঠে, রুহি হলে ঢুকেছে? হ্যাঁ দা ভাই, মাত্র ঢুকে গেল। ভয় পাচ্ছিল নাকি খুব? একটু নার্ভাস ছিল, আমি অনেক বুঝেছি, আল্লাহ ভরসা। রায়হান একটু চুপ থেকে বলে ওঠে, রুহি অনেক কষ্ট করে পড়াশোনার পেছনে, ওর চোখের দিকে তাকালেই বোঝা যায় সব সময় বই নিয়ে বসে থাকে। দোয়া করি পরীক্ষায় ভালো রেজাল্ট আসুক। ইনশাল্লাহ, তুমি চিন্তা করো না দা ভাই। রায়হান হালকা জোর দিয়ে বলে ওঠে, শোন, ঋষভের সাথে কথা বলবি, যার হাতে সময় থাকবে সে গিয়ে রুহিকে নিয়ে আসবে। আগে থেকে কথা বলে ঠিক করে নিবি যেন দেরি না হয়, সময় মতো পৌঁছাবি। ঠিক আছে দা ভাই। তুমি কি অফিসে যাচ্ছ? হ্যাঁ, অফিস যাব, তারপর দেনার ওখানে যাওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। ঠিক আছে দা ভাই। তুই এখন কোথায় যাবি? রনি হালকা মাথা চুলকে বলে ওঠে, টিউশন যাব দা ভাই। এখন টিউশন আর ভার্সিটি? টিউশন শেষ করে যাব। রায়হান বিরক্ত সুরে বলে ওঠে, তুই ক্লাস করিস না কেন ঠিক মতো বলতো? সব সময় এমন করলে হবে? রনি হালকা হেসে বলে ওঠে, করি তো মাঝে মাঝে, আর ফ্রেন্ডসদের থেকে নোটস নিয়ে নেই। রায়হান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, তোকে নিয়ে আর পারি না আমি। যাই হোক, সাবধানে থাকিস, ঋষভের সাথে যোগাযোগ করিস, পরীক্ষা শেষ হওয়ার আগে কেন্দ্রে পৌঁছে যাস। ঠিক আছে দা ভাই। ফোন কেটে যায়। রনি একটা নিঃশ্বাস ফেলে ফোন পকেটে রেখে চারপাশে একবার চোখ বোলায়। হঠাৎ তার চোখ আটকে যায় একটা পরিচিত মুখে। এক চিলতে বাতাসে ওড়ানো ওড়নার নিচে এক মায়াবী চেহারা। লিমা, তার মিস অ্যাকোরিয়াম ওয়ালি। রনির বুকের ভেতর দপ করে কেঁপে ওঠে। লিমা হলের গেটের দিকে তাকিয়ে আছে। সম্ভবত তারও কেউ আজ পরীক্ষা দিচ্ছে। রনি একটু পেছনে সরে যায়। গাছে ছায়া তাকে আড়াল করে রাখে। সে চায় না লিমা এখন তাকে দেখুক। আজ রনির ইচ্ছে নেই কিছু বলার, ঝগড়া করার কিংবা পুরনো হাস্যকর তর্কে জড়ানোর। আজ তার ইচ্ছে চুপচাপ দেখে যাওয়া, নিজের ভালো লাগার মানুষটিকে দূর থেকে উপভোগ করা। কিছু সময় পর লিমা ধীরে ধীরে হাঁটতে শুরু করে, ব্যাগ কাঁধে, এক হাতে ফোন ধরা, মাথা হালকা নিচু। রনি দ্বিধা নিয়ে একটু পেছন থেকে হাঁটতে থাকে, কিছুটা দূরত্ব রাখে লিমার থেকে। অনেকটা পথ পেরিয়ে লিমা একটা 4 তলা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে ঢুকে যায় ভেতরে। রনি দাঁড়িয়ে যায়, তাকিয়ে থাকে বিল্ডিং এর দিকে। এখানেই থাকে লিমা। রনি ঠোঁটে মৃদু হাসি। মিস অ্যাকোরিয়াম ওয়ালির ঠিকানাটা অবশেষে জানা হয়েই গেল। রনি একটু সময় নিয়ে তাকিয়ে থাকে বাড়িটার দিকে। মনে হয় একটা লুকোনো যুদ্ধের প্রথম জয়ের স্বাদ পেয়েছে সে। তারপর আস্তে করে ঘুরে দাঁড়ায়, পকেট থেকে সিগারেট বের করতে গিয়ে আবারও রেখে দেয়। আজ নয়, আজকের সকালটা ভালো, অনেক বেশি ভালো। সেখানে ধূমপানের ধোঁয়া ফেলতে চাইছে না। রনি নিজের গন্তব্যের দিকে হাঁটা শুরু করে, চোখে স্বপ্ন, মুখে সজীবতা আর হৃদয়ে লিমার ঠিকানার একটা দৃঢ় ছবি। বিকেলের আলোটা নরম ও সোনালি, চারপাশে যেন উল্লাসের সুর। মানুষের কণ্ঠে মিশে আছে বাঁশি শব্দ, চুরির শব্দ আর বাচ্চাদের হাসির আওয়াজ। এক পাশে নাগরদোলা ঘুরছে, আর সেখানে ঋষভ দাঁড়িয়ে আছে শহরের এক পরিচিত মেলাতে, নিজের স্বভাব বিরুদ্ধ এক জায়গায়। ঋষভ সাধারণত এমন জায়গাগুলো এড়িয়ে চলে। কোলাহল, ভিড়, চটুলতা, এগুলো তার স্বভাবের বাইরে। সে চুপচাপ নিজের মতো থাকতে পছন্দ করে। কিন্তু আজ বন্ধুরা টানতে টানতে এনে ফেলেছে তাকে। উপেক্ষা করতে চেয়েছিল, শেষমেশ না করে উঠতে পারেনি।
বন্ধুরা মেলায় ছড়িয়ে পড়েছে চারদিকে। কেউ প্রেমিকার জন্য কেনাকাটা করছে, কেউ ছোট বোনের জন্য কিনছে, কেউ খাওয়ায় ব্যস্ত। ঋষভ একটু দূরে দাঁড়িয়ে একটা দোকানে চোখ বোলাচ্ছে। রিমি আর রুহির কথা মনে পড়তেই কিছু নেওয়ার ভাবনা আসছে মাথায়। মেয়েদের বিভিন্ন সাজার জিনিসপত্র রয়েছে দোকানটিতে। ঠিক তখনই পাশের দোকান থেকে এক মিষ্টি কণ্ঠে কেউ বলে ওঠে, ওই লাল রেশমি চুড়িগুলো দেখিতে। কণ্ঠটা যেন বজ্রাঘাত করে ঋষভের মস্তিষ্কে। এক মুহূর্তের জন্য সময় থমকে যায় ঋষভের। আস্তে করে চোখ ঘুরিয়ে তাকাতে শরীর কেঁপে ওঠে ঋষভের। বুকের ভেতর ধকধক করছে ঋষভের। অরিন, সে দাঁড়িয়ে আছে পাশের দোকানে। গাঢ় নীল শাড়ি, কোমর ছোঁয়া চুল, চোখজোড়া গাঢ় কাজলে রাঙানো, ঠোঁটে নরম গোলাপি রং আর হাতে একগুচ্ছ নীল কাচের চুড়ি। অরিনকে লাগছে যেন কোনো স্বর্গ থেকে নেমে আসা এক চরিত্র, যার অস্তিত্ব শুধু কল্পনাতে থাকা সম্ভব। ঋষভের দৃষ্টি আটকে যায় অরিনের উপর। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঋষভ। চোখ ফিরিয়ে নিতে পারে না। চারপাশে হাজার রং, শব্দ, আলো, সব নিঃশব্দ হয়ে যায়। শুধু একটাই ছবি, অরিন। অরিন তখনও ঋষভকে খেয়াল করেনি। চুড়ি বেছে নিচ্ছে, হালকা হাসছে, দোকানদারকে কিছু বলছে। অরিনের হাসিতে ঋষভের হৃদয়ের তারগুলো যেন বেজে ওঠে। গলা শুকিয়ে আসছে ঋষভের। অরিন ঘুরে দাঁড়াতেই চোখ পড়ে ঋষভের উপর। একটু চমকে ওঠে অরিন। তারপর আলতো হেসে বলে ওঠে, ঋষভ ভাই, আপনি এখানে? ঋষভ হালকা গলা খাকারি দিয়ে বলে ওঠে, হ্যাঁ, বন্ধুদের সাথে এসেছি। অরিন একটু এগিয়ে আসে। চুরির ঝনঝন শব্দ যেন সময় কেউ থামিয়ে দেয়। আস্তে করে বলে ওঠে, আপনি যে মেলায় আসবেন কখনো ভাবিনি। আপনি তো এইসব এড়িয়ে চলেন সব সময়। আসলে বন্ধুরা টেনে হিচড়ে নিয়ে এসেছে, তাই আসতে হলো। অরিন এক হাতে কপালে পড়ে থাকা চুল সরিয়ে বলে ওঠে, ভালোই করেছেন, আমিও বান্ধবীদের সাথে এসেছি। এক মুহূর্ত নীরবতা। অরিন তাকিয়ে থাকে ঋষভের চোখে। ঋষভের চোখে যেন আজ অন্য কিছু দেখা যাচ্ছে, কিছু গভীর, কিছু অব্যক্ত। অরিন আস্তে করে বলে ওঠে, ঋষভ ভাই, আপনি ঠিক আছেন তো? ঋষভ হকচকিয়ে যায়। তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়, চেয়ে থাকে দূরের স্টলের দিকে। তারপর চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নেয়, যেন নিজেকে ধরে রাখছে ভেতর থেকে। তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সন্ধ্যা নেমে আসছে। অরিন, বাসায় ফিরে যাও, দেরি করো না। এই বলে ঋষভ ঘুরে চলে যেতে নিলে অরিন বলে ওঠে, ঋষভ ভাই। ঋষভ থেমে যায়। এই ডাক উপেক্ষা করার শক্তি মনে হয় তার আর নেই। ধীরে ঘুরে তাকায় অরিনের দিকে। অরিন মৃদু কণ্ঠে বলে ওঠে, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলো। অরিন একটু চোখ নামিয়ে মাথা নিচু করে বলে ওঠে, আমাকে শাড়িতে কেমন লাগছে? মুহূর্তটা থমকে যায়। প্রশ্নটা হাওয়ায় মিশে যায়, কিন্তু ঋষভের হৃদয়ে বজ্রের মতো বাজে। ঋষভ গভীর চোখে অরিনের দিকে তাকায়। গলা তো অনেক আগেই শুকিয়ে গেছে ঋষভের। ঋষভ ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে তীব্র দৃষ্টি, চাহনিতে কিছু একটা ঝড়। ঋষভ অরিনের চোখে চোখ রেখে বলে ওঠে, অরিন, আমি কখনো কোনো পরীকে দেখিনি, কিন্তু আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমি দেখেছি। এইভাবে বাইরে বের হইও না। আশেপাশে তাকিয়ে দেখো, কত চোখ তোমার দিকে। তোমাকে যেভাবে দেখছে সবাই, আমি সহ্য করতে পারছি না, একটুও না। অরিন স্তব্ধ। এইভাবে আবেগে ভরা কথা কখনো ঋষভের মুখে? ঠোঁটে আলতো হাসি হেসে যায় অরিনের। চোখে পড়ে ঋষভের চলে যাওয়ার ভঙ্গি। ঋষভ চলে যায়, ধীরে ধীরে হারিয়ে যায় মেলার গেটের দিকে। অরিনের চোখ ভিজে এসছে। হালকা হেসে হাত দিয়ে মাথা চুলগুলো খোপা করে নেয়, শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে নেয়। তারপর নিজেকে সামলিয়ে বান্ধবীদের কাছে চলে যায়। ঋষভ মেলার বাইরে এসে একটা দোকান থেকে ঠান্ডা পানি নিতে ঢকঢক করে বোতলের পানি শেষ করে ফেলে। বুকটা অদ্ভুতভাবে কাঁপছে তার। মাথা নিচু করে চোখ বন্ধ করে দাঁড়ায় ঋষভ। অরিন, নীল শাড়িতে আচ্ছাদিত নারী অরিন। বন্ধ চোখের সামনে আবারও সেই পরিরূপের নারী অরিনের মুখ ভেসে ওঠে। তাড়াতাড়ি চোখ খুলে ফেলে ঋষভ। মনে মনে বলে ওঠে, পাগল হয়ে যাচ্ছি আমি। ঋষভের ভেতর অনুভূতিগুলো আজ প্রবলভাবে নাড়া দিচ্ছে। নাম না জানা অনুভূতিকে ভালোবাসা বলতে সাহস পায় না ঋষভ। আকাশের দিকে তাকিয়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়ে ঋষভ। রিমি আজ ভার্সিটিতে একা। নিশিতা অসুস্থ থাকায় আসতে পারেনি। রিমি ক্লাসরুমের এক কোণে বসে একটা বই পড়ছে। আশেপাশে চিৎকার, চেঁচামেচি, হাসির গর্জন, সবকিছু যেন তার কানের পাশ দিয়ে চলে যাচ্ছে। তখনই রিমির সামনে এসে দাঁড়ায় এক অপরিচিত মেয়ে। রিমির দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, তুমি কি রিমি? রিমি বইয়ের থেকে দৃষ্টি সরিয়ে মেয়েটির দিকে তাকায়। মেয়েটির ছিপছিপে গড়নে আধুনিক পোশাক, নীল টপ আর ফিটিং জিন্স। ফর্সা মুখশ্রী চেহারায় বড্ড মানিয়েছে।
রিমি ধীরে মাথা নাড়িয়ে বলে ওঠে, জি আমি রিমি। আপনি? মেয়েটি হেসে বলে ওঠে, আমি ঈশিতা, মাস্টার স্টুডেন্টস। রিমি দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে, আস্তে করে বলে ওঠে, জি আপু, কিছু বলবেন? তোমাকে আমাদের ব্যাচের একজন আপু ডাকছে, একটু যেতে হবে তোমার। রিমি একটু গুটিয়ে যায়। সিনিয়রদের ডাক মানেই ভেতরে কাঁপন। রিমি কম্পিত কণ্ঠে বলে ওঠে, কে ডাকছে আপু, আর কেন? ঈশিতা হেসে আশ্বস্ত কণ্ঠে বলে ওঠে, আরে ভয় পাওয়ার মতো কিছু না, সে একটু শুধু কথা বলবে, তোমার কোনো ক্ষতি করবে না, গ্যারান্টি দিচ্ছি। রিমি দ্বিধায় পড়ে যায়। তার স্বভাবই এমন, নতুন বা অজানা কিছুর সামনে এলে সে ঘাবড়ে যায়। কিন্তু ঈশিতার চোখের ভরসায় ছায়া দেখে রিমি নরম সুরে বলে ওঠে, ঠিক আছে আপু, চলুন। ঈশিতা রিমিকে পাশের বিল্ডিংয়ে নিয়ে আসে। 3 তলার শেষ প্রান্তের একটা ক্লাসরুমের সামনে এসে দাঁড়ায় ঈশিতা। রিমি এক পলক ঈশিতার দিকে তাকায়। ঈশিতা রিমির দিকে তাকিয়ে বলে ওঠে, এই রুমটায় যাও, ওখানে বসে আছে, আমি নিচেই যাচ্ছি, ক্লাস আছে আমার। রিমির চোখে একটু সন্দেহ ফুটে ওঠে। ঈশিতা আস্তে করে বলে ওঠে, এত ভয় পাচ্ছ কেন, যাও, কিছু হবে না। একটু সংকোচ নিয়ে রিমি দরজার হাতলে হাত রাখে। ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে রিমি। কক্ষটা নিস্তব্ধ, ফাঁকা, কিছু চেয়ার টেবিল এলোমেলো করে রাখা। রিমি ভেতরে ঢুকে কয়েক কদম এগোতেই পেছনে ঠাস করে দরজাটা বন্ধ হওয়ার শব্দে আটকে উঠে সে। পেছনে ঘুরে দাঁড়াতেই চোখ ছানাবড়া হয়ে যায় রিমির। আরিয়ান দাঁড়িয়ে আছে দরজার সামনে, চেহারায় ক্লান্তির ছাপ, চোখের নিচে গভীর ছায়া, মলিন মুখে এক রাশ বিষণ্ণতা। চিরচেনা চটপটে রঙিন ছেলেটাকে আজ যেন ভেঙে পড়া কোনো শিল্পীর আঁকা বিমূর্ত ছবির মতো লাগছে। রিমি এক ধাপ পিছিয়ে এসে বলে ওঠে, আপনি এখানে? আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আরিয়ান ধীর কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, আমি ডেকে পাঠিয়েছি। ওই আপু তো বলেছিল কোনো সিনিয়র আপু আমাকে ডাকছে। আপনি কেন এমন করলেন? মিথ্যা বলার কি দরকার ছিল? আরিয়ান কোনো উত্তর না দিয়ে রিমির দিকে এগিয়ে যায়। রিমি ভয় চোখে পিছিয়ে যেতে শুরু করে। আস্তে করে বলে ওঠে, আপনি এগিয়ে কেন আসছেন? দয়া করে আমার কাছে আসবেন না। একটা সময় রিমির পিঠ দেওয়ালে আটকে যায়, আর চোখে পেছনে তাকিয়ে দেখে আর যাওয়ার কোনো জায়গা নেই রিমির। বুকটা কেঁপে ওঠে রিমির। আরিয়ান এগিয়ে আসতেই আসে, কয়েক কদম এগিয়ে আসতেই আরিয়ান রিমির খুব কাছাকাছি এসে দাঁড়ায়। রিমির শরীর শিউরে ওঠে। এই প্রথম এতটা কাছে কোনো পুরুষ এসেছে তার। রিমি আস্তে করে বলে ওঠে, আমাকে যেতে দিন প্লিজ। আরিয়ান ধীরে গভীর কণ্ঠে বলে ওঠে, আই লাভ ইউ রিমি। রিমি। ধুক করে ওঠে রিমির বুক। এই কয়দিন আরিয়ান তার অনুভূতির কথা অন্যভাবেই বলে গেছে, এমন সরাসরি বাক্য প্রয়োগ করেনি। হঠাৎ এমন বাক্যে রিমির বুক কেঁপে ওঠে। রিমির চোখ বন্ধ করে নিজেকে একটু সামলিয়ে নিয়ে বলে ওঠে, আমাকে যেতে দিন প্লিজ। আরিয়ান আকুল কণ্ঠে বলে ওঠে, আমার আর সহ্য হচ্ছে না, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার প্রতিটা পদক্ষেপ তুমি এড়িয়ে চলা, তোমার নীরবতা, আমি আর নিতে পারছি না। আমার বুকটা ফাফাকার হয়ে যাচ্ছে। আমাকে বাসায় যেতে হবে। আরিয়ান রেগে গিয়ে রিমির কোমর টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে ওঠে, তুমি কি বুঝে উঠতে পারছো না? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না। রিমির শরীর কেঁপে উঠছে। নিজের কোমরে প্রথম কোনো পুরুষের স্পর্শ কাঁপিয়ে দিচ্ছে রিমিকে। কম্পিত কণ্ঠে রিমি বলে ওঠে, এসব করছেন কেন? আমাকে ছেড়ে দিন প্লিজ। আরিয়ান রিমিকে আরো কাছে টেনে নিয়ে বলে ওঠে, তুমি আমাকে ভালোবাসো না। চোখ সরিয়ে নেয় রিমি। আস্তে করে বলে ওঠে, ভালোবাসা সবসময় বাস্তব হয় না, কিছু ভালোবাসা শুধু মনে রেখে দিতে হয়। তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে ভালোবাসি। রিমি আরিয়ানের চোখে চোখ রেখে বলে ওঠে, বুঝতে পারছি, কিন্তু সব জিনিস রাখা যায় না, আর সব পাওয়া মানেই সঠিক না। আরিয়ান রাগে ফুঁসে ওঠে। রিমির কোমরে হালকা চাপ দেয়। রিমি কেঁপে ওঠে, হালকা ব্যথাও পায়। আরিয়ান রাগে হিস হিস করতে করতে বলে ওঠে, তুমি আমাকে এইভাবে ফিরিয়ে কেন দিচ্ছ রিমি? আমি কতবার চেষ্টা করেছি বোঝাতে, কিন্তু এমন করছো কেন? আমার কি দোষ রিমি? রিমি ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, আপনার কোনো দোষ নেই আরিয়ান, কিন্তু আমি জানি আমাদের মাঝে বাস্তব কিছু সম্ভব না। আপনার পরিবার ধনী, আপনি সমাজের উপর স্তরের মানুষ, আর আমি একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে।
আপনার পরিবার, আপনার জীবনযাপন সবই অনেক উঁচুতে। আর আমার পরিবার খুবই সাধারণ মানুষ, তেলে আর জলে মেশে না, আর আমিও মেশাতে চাই না। আমার পরিবারও এসব জানলে খুব কষ্ট পাবে। আমার জীবনের সব সিদ্ধান্ত আবেগ দিয়ে চলে না, দায় দিয়ে চলে। আরিয়ান ব্যাকুল হয়ে বলে ওঠে, রিমি, আমি সব সামলিয়ে নেব, তুমি শুধু বলো তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসলেও সম্পর্ক করা সম্ভব না। আপনি এসব বলা বন্ধ করুন। আর এই যে এভাবে আপনি আমাকে স্পর্শ করছেন, এটা কি ঠিক? আরিয়ান রিমির মুখের কাছে মুখ এনে ফিসফিস করে বলে ওঠে, তুমি বারবার না বললেও তোমার চোখে আমি হ্যাঁ দেখেছি রিমি। কথাটা বলেই হুট করে রিমির ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে আরিয়ান। রিমির পুরো শরীর কেঁপে ওঠে। রিমি যেন প্রথমে কিছুই বুঝে উঠতে পারে না, সময় যেন থেমে যায়। রিমি যখন বুঝতে পারে কি ঘটছে, তখন সে কিছু না বলে শুধু চোখ বন্ধ করে ফেলে। দুফোঁটা নীরব অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। কিছু সময় পর আরিয়ান নিজে সরে আসে। রিমি আরিয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে ওঠে, আপনি কি পাগল হয়ে গেছেন? এসব কি করছেন আপনি? এটা অন্যায়। আরিয়ান রেগে বলে ওঠে, তুমি কি বুঝতে পারছো না রিমি? তুমি আমাকে পাগল করে দিয়েছো। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমি শুধু তোমাকে চাই, এর বেশি কিচ্ছু ভাবতে চাই না আমি। রিমি চোখের পানি মুছে বলে ওঠে, আমি চাই না আপনাকে। আমি কারোর জীবনে কালো ছায়া হয়ে থাকতে চাই না। আমি জানি আমি আপনার উপযুক্ত না, আর আমি সেইটা মেনেও নিয়েছি। কিন্তু আপনি আমার অনুভূতিকে অপমান করেছেন আজ। আর হ্যাঁ, পরের বার আর এমন করবেন না, কারণ আমাদের জায়গা আলাদা, জীবন আলাদা। এই বলে রিমি দ্রুত দরজা খুলে চলে যায়। পেছনে দাঁড়িয়ে থাকে আরিয়ান, চোখ বন্ধ, তাতে দাঁত চেপে হাত মুঠি করে দাঁড়িয়ে আছে। বুকের ভেতরটা আগ্নেয়গিরি অপ্রকাশিত, অশান্ত হয়ে আছে। মাত্র সন্ধ্যা নামল শহরের উপর। রোদ আর ছায়া লুকোচুরি শেষে আলোর শহরটা যেন হঠাৎ গা ভাসিয়েছে নরম ও আবছা অন্ধকারে। বাতাসে জমে থাকা গরমটাও আজ কিছুটা নরম ঠেকছে। বেশ কিছু সময় আগে মাগরিবের আজান শেষ হয়েছে। হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলছে, ঘরে ঘরে বাতি জ্বলেছে, রান্নার ধোঁয়া উঠছে সোনালি রেখায়। শহরের সন্ধ্যা মানেই একরাশ আরাম, একটুখানি ক্লান্তি আর অনেকখানি ঘরে ফেরা। তুলি রনক শেখকে চা দিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে দরজার বাইরে কলিং বেলের আওয়াজ শুনে থেমে যায়। সন্ধ্যার এই সময় সাধারণত এভাবে কেউ আসে না। ঋষভের জ্বর হয়েছে, তাই ঘরেই আছে। রনি সাধারণত ৮টার আগে আসে না, আর রায়হান তো আসে প্রায় রাত 10:30 বা তারও পরে। তাহলে এই অসময়ে কে এলো? রনক শেখ আর আকলিমা বেগম সোফায় বসা ছিলেন। কলিং বেলের আওয়াজে তারাও কিছুটা অবাক হয়ে দরজার দিকে তাকায়। তুলি দরজার কাছে গিয়ে হ্যান্ডেল ঘুরিয়ে দরজা খুলতেই খানিকটা অবাক হয়ে যায় সে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে রায়হান। অন্যরকম হাস্যজ্জ্বল মুখ নিয়ে দাঁড়িয়ে আছে সে। রায়হানের হাতে একটা মিষ্টির প্যাকেটও আছে। পাশে রনি দাঁড়িয়ে, তার মুখে হালকা দ্বিধা। সে যেন নিজেও জানে না কেন এসেছে। তুলি কপালে ভাঁজ ফেলে বলে ওঠে, তুমি এই সময়? রায়হান হালকা হাসি দিয়ে বলে ওঠে, আজ সন্ধ্যার পর কাজে যাইনি, সবাইকে ডাকো, একটা সুখবর আছে। কি হয়েছে? রুহির তো এখনো রেজাল্ট বের হয়নি, তাহলে তোমার হাতে মিষ্টি প্যাকেট কেন? সব বলছি, আগে সবাইকে ডাকো। তুলি এবার রনির দিকে তাকায়। রনি কাজ ঝাঁকিয়ে বলে ওঠে, আমাকে দাও ভাই কিছু বলেনি, আমাকে ফোন দিয়ে সাথে করে নিয়ে এসেছে। মিষ্টি কেন আমি নিজেও জানি না। রায়হান আবারও বলে ওঠে, যাও সবাইকে ডাকো। তুলি আর কিছু না বলে ভেতরে চলে যায় সবাইকে ডাকতে। রায়হান আর রনি জুতা খুলে ঘরে ঢুকে পড়ে। একটু পরে রুহি, রিমি, ঋষভ বেরিয়ে আসে ঘর থেকে। ঋষভের মুখে অসুস্থতার ছাপ। ঋষভের দিকে চোখ পড়তে রায়হান এগিয়ে গিয়ে বলে ওঠে, শরীরের কি অবস্থা এখন? ঋষভ আস্তে করে বলে ওঠে, জ্বর কমে গেছে। কিন্তু তুমি এই সময়? মিষ্টির প্যাকেট কি হয়েছে দা ভাই? আকলিমা বেগমও বলে ওঠে, বাবা কি হইছে? তোর হাতে মিষ্টির প্যাকেট কেন? রায়হান মিষ্টির প্যাকেটটা সোফার সামনে থাকা ছোট টেবিলের উপর রেখে ধীরে রনক শেখের সামনে হাঁটু গেড়ে বসে। রনক শেখ চমকে বলে ওঠে, কি করছো তুমি রায়হান? রায়হান রনক শেখের হাত দুটো নিজের হাতে নেয়। সবাই নীরব হয়ে তাকিয়ে আছে। রায়হান মৃদু কণ্ঠে বলে ওঠে, আব্বা, আপনি চিন্তা করতেন না দেনার টাকা নিয়ে? দেনার বোঝা নিয়ে দিনের পর দিন মুখ নিচু করে ঘুরতেন না? আজ আপনার সেই চিন্তা শেষ। আমি আজ অবশিষ্ট সব দেনা শোধ করে এসেছি। আপনি আর কারোর কাছেই দেনা নন।
রুম জুড়ে মুহূর্তে নিস্তব্ধতার সময় যেন স্থির হয়ে যায়। তারপর ধীরে ধীরে সবার মুখে আনন্দ ছড়িয়ে পড়ে, সবার চোখে ভেসে ওঠে প্রশান্তি। রনক শেখ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ছেলের মুখের দিকে, তারপর কম্পিত কণ্ঠে বলে ওঠে, আমাকে মাফ করে দাও বাবা, আমার জন্য তোমাদের মতো এত ভালো সন্তানদের, আমার পরিবার সবাইকে এত কষ্ট করতে হলো। আমি ভালো পিতা হতে পারিনি। রায়হান তাড়াতাড়ি বলে ওঠে, একদম না আব্বা, সন্তানের দায়িত্ব বাবা মায়ের কাঁধ হালকা করা, আমরা সবাই মিলে সেইটাই করেছি। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন।